বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ক্লাসে আইএস কার্ভের অ্যালজেব্রিক ডেরিভেশন দেখছিলাম। তো আমরা আজকে গ্রাফিক্যালি এটাকে এক্সপ্লেইন করব। তো প্রথমে আমাদের ইনভেস্টমেন্ট এবং রেট অফ ইন্টারেস্টের যে রিলেশনশিপ ওইটা আমাদের জানা থাকতে হবে। আমরা প্রথম ক্লাস থেকেই বারবার বলছি, এই অধ্যায়ের মূল কথাই হচ্ছে এটা, যে রেট অফ ইন্টারেস্ট এবং ইনভেস্টমেন্টের মধ্যকার সম্পর্ক, এবং এই সম্পর্কটা হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। মানে হচ্ছে যখন রেট অফ ইন্টারেস্ট বাড়বে, যখন রেট অফ ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট বাড়বে তখন ইনভেস্টমেন্ট কমবে, এবং ইন্টারেস্ট যখন কমবে ইনভেস্টমেন্ট বাড়বে। এটাই হচ্ছে অধ্যায়ের মূল কথা আমার মতে। তো আর আরেকটা বিষয়, আইএস কাপ আলোচনা করে গুডস মার্কেট নিয়ে, আর এলএম কাপ আলোচনা করে মানি মার্কেট নিয়ে। হ্যাঁ, তো আমরা পূর্বের ক্লাসে গ্রাফিক্যাল এটার ডেরিভেশন দেখছিলাম। তো আজকে আমরা দেখব। তো প্রথমত আমরা একটা চিত্র, একটা অক্ষ এখানে এক্স ওয়াই চিত্র আর একটু সুন্দরভাবে আঁকতে হবে, তবে আমি জাস্ট বোঝানোর জন্য একদম নর্মালি করে দিচ্ছি আর কি। তো তো আমরা এই সাইডে নেব, এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অথবা রিয়েল জিডিপি। হ্যাঁ, আর এই পাশে এই কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, নেট এক্সপোর্টস, তারপর এই ডিজাইড এক্সপেন্ডিচার। হ্যাঁ, এভাবে যা ইচ্ছাই নিতে পারি, অথবা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এরপরে আমরা 45 ডিগ্রি কোণ করে একটা এগ্রিগেট সাপ্লাইয়ের রেখা আঁকবো। হ্যাঁ, এটা হচ্ছে সাপ্লাই। ওকে, আশা করি বুঝা গেছে। আচ্ছা, আমরা পূর্বের ক্লাসে পড়ছিলাম এগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস নেট এক্সপোর্ট। এগুলো আশা করি মনে আছে। কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর নেট এক্সপোর্টস। তো এখানে একটা ইনভেস্টমেন্ট আছে। তো আমরা কি বলছি, রেট অফ ইন্টারেস্ট এটার সাথে সম্পর্কিত। যখন রেট অফ ইন্টারেস্ট আর থেকে R1 হবে, মানে বাড়বে, তখন ইনভেস্টমেন্ট আই থেকে I1 হবে, কমবে। আর একটু সহজ ভাষায় বলি। আচ্ছা, আমি বলি, ধরি রেট অফ ইন্টারেস্ট R2 থেকে R1 হলো, মানে কমছে। R2 থেকে R1 হয়েছে, তখন ইনভেস্টমেন্ট আই থেকে I1 হবে, মানে বেড়ে যাবে। হ্যাঁ, এখন আমরা এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব কিভাবে। একটা এগ্রিগেট ডিমান্ডের আমরা কি করি, একটা চিত্রায়িত করি। ধর এটা এগ্রিগেট ডিমান্ড, একটু বাঁকা হয়েছে, এটা এভাবে হবে। হ্যাঁ, এগ্রিগেট ডিমান্ড, এটা এক গিয়া থাকতে হবে। তো এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, এখানে ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটাকে আমরা কি হিসেবে ধরবো? এই জায়গাটা হচ্ছে চেঞ্জ ইন অটোনোমাস স্পেন্ডিং। মানে এই, মানে এখানে মিনিমাম লেভেল অফ কনজাম্পশন, হ্যাঁ, তারপর কনস্ট্যান্ট ইনভেস্টমেন্ট, মানে এই জায়গাটাতে এগুলো আছে ইনভেস্টমেন্ট, তারপর কনস্ট্যান্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, হ্যাঁ, কনস্ট্যান্ট এক্সপোর্টস, এগুলো হচ্ছে এই জায়গার অংশ। আশা করি বোঝা গেছে। এগুলো আমি লিখতেছি না, সময়ের বেশি চলে যাবে। তো এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। ধরি এটা আমরা এগ্রিগেট ডিমান্ড ধরি। তো এই জায়গায়ও এগ্রিগেট ডিমান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট আছে। ধরি এই জায়গায় ইন্টারেস্ট রেট হচ্ছে আর ধরলাম, মানে এই ইনভেস্টমেন্টের সাথে এ আর, ধরি এই ইনভেস্টমেন্ট হচ্ছে 5, তাহলে ধরি এ আর হচ্ছে কি 3, এটা ধরলাম আর কি। তো যখন রেট অফ ইন্টারেস্ট কমে যাবে, ইনভেস্টমেন্ট বাড়বে, এটা আমরা আগে থেকে জানি। তাহলে ইনভেস্টমেন্ট যখন বাড়বে তখন এগ্রিগেট ডিমান্ডও বেড়ে যাবে। তাহলে এগ্রিগেট ডিমান্ড যখন বাড়বে তখন এই মানে এগ্রিগেট ডিমান্ডটা এখানে আরেকটা তৈরি হবে, এটা আমরা এভাবে, মানে ইনভেস্টমেন্টের কারণে রেট অফ ইন্টারেস্ট কমার কারণে ইনভেস্টমেন্ট বেড়ে গেছে এবং এতে এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেছে। তাহলে এটাকে আমরা ধরবো AD1 এবং এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে R1। হ্যাঁ,
আশা করি বোঝা গেছে। এখন চিত্রটা আমি আবার এক্সপ্লেইন করতেছি। প্রথমত আমরা জানি এগ্রিগেট ডিমান্ড। হ্যাঁ, এখানে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট নেট এক্সপোর্ট আছে। তো ইনভেস্টমেন্টের সাথে রেট অফ ইন্টারেস্টের সম্পর্ক, রেট অফ ইন্টারেস্ট যখন কমবে ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। তো আমরা এখানে একটা প্রথমে এগ্রিগেট সাপ্লাই এর অঙ্কন করলাম। হ্যাঁ, এরপরে আমরা এগ্রিগেট ডিমান্ড অঙ্কন করলাম। এখানে এই অংশটা ফাঁকা কেন? কারণ এখানে কনস্ট্যান্ট ইনভেস্টমেন্ট আছে, মানে এখানে এই চেঞ্জ ইন অটোনোমাস স্পেন্ডিং। হ্যাঁ, এখানে মিনিমাম লেভেল অফ কনজাম্পশন, কনস্ট্যান্ট ইনভেস্টমেন্ট, কনস্ট্যান্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, কনস্ট্যান্ট এক্সপোর্টস, এগুলো আছে। তো এই কারণে হ্যাঁ এগ্রিগেট ডিমান্ড এটা। তো যখন আবার কনস্ট্যান্ট ইনভেস্টমেন্ট অথবা ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, তখন বাড়বে কখন? যখন রেট অফ ইন্টারেস্ট কমবে। রেট অফ ইন্টারেস্ট যখন কমবে তখন ইনভেস্টমেন্টটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। ইনভেস্টমেন্ট বাড়ার কারণে এই এগ্রিগেট ডিমান্ডও বেড়ে যাবে। এডি থেকে সে AD1 হয়ে যাবে। আর এখানে আর থেকে R1 কমছে। আশা করি বোঝা গেছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কমার কারণে ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, এবং ইনভেস্টমেন্ট বাড়ার কারণে এগ্রিগেট ডিমান্ড বেড়ে কি হয়েছে? এই AD থেকে AD1 হয়েছে। আশা করি এটা বোঝা গেছে। এটা হচ্ছে 45 ডিগ্রি। আর এই জায়গাটাকে আমরা আরেকটা নামে বলতে পারি, এটা হচ্ছে মিনিমাম intercept of aggregate expenditure। হ্যাঁ, এই নামও আমরা মিনিমাম ইন্টারসেপ্ট অফ এগ্রিগেট এক্সপেন্ডিচার, হ্যাঁ এই নামও বলতে পারি। এটা আর একটু সুন্দর নাম, স্মার্ট। আচ্ছা, এরপরে আমরা এই জিনিসগুলা বাদ দিলাম, আমরা মনে করি এগুলো নাই। হ্যাঁ, তো এই সোজা আমরা একটা চিত্র আঁকবো, দুইটা প্যানেলের মাধ্যমে আমরা আঁকবো। আচ্ছা, চিত্রটা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। চিত্রটা আবার আঁকি। হ্যাঁ, এগ্রিগেট সাপ্লাই, এগ্রিগেট ডিমান্ড, হ্যাঁ এটা হচ্ছে AD, আবার এগ্রিগেট ডিমান্ড কজ ডিউ টু এই ইনক্রিজিং ইন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। তাহলে এখানে ই ইকুইলিব্রিয়াম, এখানে হচ্ছে E1 ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে NI, ন্যাশনাল ইনকাম অথবা রিয়াল জিডিপি, যাই বলি। আচ্ছা, এখন আমরা এগুলা নিচে আরেকটা প্যানেল আঁকবো। ওকে, আরেকটা প্যানেল আঁকলাম। এখানে আমরা দিব ইন্টারেস্ট রেট। এই জায়গায় আমরা দিয়েছিলাম এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই। হ্যাঁ, এভাবে লিখতে পারি, অথবা কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, অথবা ডিজাইড এক্সপেন্ডিচারও লিখতে পারি। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। তো এই পাশে বরাবর ন্যাশনাল ইনকাম থেকে যাবে, আশা করি বোঝা গেছে। এখন এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এখানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে AD। এখানে রেট অফ ইন্টারেস্ট ছিল R, এখানে রেট অফ ইন্টারেস্ট R1। এখন এই ইকুইলিব্রিয়াম থেকে আমরা হ্যাঁ এটা Y1 করলাম। একইভাবে এই ইকুইলিব্রিয়াম থেকে আমরা ওকে এটা Y2 করলাম, মানে ন্যাশনাল ইনকাম Y1 Y2, মানে এগ্রিগেট ডিমান্ড এই অবস্থায়, হ্যাঁ ইকুইলিব্রিয়াম অবস্থায় এটা Y1 ন্যাশনাল ইনকাম, আর এটা Y2। আচ্ছা, এটা আমরা এখন এই জায়গায় ইন্টারেস্ট রেটের যে প্যানেলটা এই জায়গায় আমরা নিয়ে আসি। তাহলে এটা এভাবে হবে, এইভাবে এটাও, তাহলে এটা হবে Y1, এটাও Y। আচ্ছা, এতটুকু তো বোঝা গেছে আশা করি। এখন আমরা ধরে নিলাম এই জায়গায় এটা হচ্ছে R, রেট অফ ইন্টারেস্ট, এই Rটা ধরে নিলাম এই জায়গায় রেট অফ ইন্টারেস্ট, এবং এটার সাথে সম্পর্ক হচ্ছে AD মানে এগ্রিগেট ডিমান্ড প্রথমটা R। তাহলে এটার সাথে সম্পর্ক যেহেতু এটার, তাহলে এই জায়গায় এটা, হ্যাঁ এই Y1টাকে আমরা ন্যাশনাল ইনকামটাকে আমরা ছেদ করলাম, ছেদ করার পর এতটুকু তো আমরা এটার অবস্থান করলাম। তাহলে রেট অফ ইন্টারেস্ট যখন R, তখন তার ন্যাশনাল ইনকাম হচ্ছে Y1। আশা করি বোঝা গেছে। তারপরে আমরা R1 এর কথা স্মরণ করি। R1টা, আচ্ছা AD থেকে AD1 কখন হয়েছে? AD থেকে AD1 হয়েছে তখনই যখন ইনভেস্টমেন্ট I থেকে
বেড়ে I1 হয়েছে। আশা করি বোঝা গেছে। ইনভেস্টমেন্ট বাড়ার কারণে এগ্রিগেট ডিমান্ডও বেড়ে গেছে। তো ইনভেস্টমেন্ট কখন বাড়বে? যখন রেট অফ ইন্টারেস্ট কমবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর থেকে R1 হয়েছে। আচ্ছা, আর থেকে R1 হয়েছে। R1 হয়তো মনে হচ্ছে এটা বড়, এটা আসলে এটা তুমি চাইলে R2 থেকেও R1 দিতে পারো। হ্যাঁ, এটা কোনো ফ্যাক্ট করে না তেমন। তাহলে আগে ছিল 5%, এখন হয়েছে 4%, এভাবে আর কি। তাহলে রেট অফ ইন্টারেস্ট যখন কমছে ইনভেস্টমেন্ট বাড়ছে, তাহলে R থেকে R1 হয়েছে, তখনই D থেকে D1 হয়েছে। তাহলে এখানে যেহেতু রেট অফ ইন্টারেস্ট কমছে, তাহলে আমি এটা R এর নিচে দিব। এই জায়গায় কত দিলাম? R1 দিলাম। হ্যাঁ, R1। তো R1 এর সাথে D1 এর সম্পর্ক, তাহলে এটা কোথায় ছেদ করবে? এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায়। আশা করি বুঝা গেছে। চিত্রগুলো একটু সুন্দর করে রাখতে হবে, আমি জাস্ট বোঝানোর মতো করে এঁকে দিচ্ছি আর কি। এরপরে এটা এ বরাবর ছেদ করব। ওকে, এটাই হচ্ছে আইএস কার্ভ, এটাই হচ্ছে আইএস কার্ভ, এই জিনিসটা। তাহলে রিলেশনশিপ আইএস কার্ভ হচ্ছে গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল, রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট রেট অ্যান্ড real GDP such that its everywhere economy is in equilibrium in goods market। এটাই বুঝাই। তা আশা করি বোঝা গেছে। আমি আশা করি বুঝাতে পারছি। মূলত এখানে সম্পর্কটা হচ্ছে ইনভেস্টমেন্ট, রেট অফ ইন্টারেস্ট, এবং রেট অফ ইন্টারেস্ট কমছে, ইনভেস্টমেন্ট বাড়ছে, এতে এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেছে। এই এগ্রিগেট ডিমান্ড বাড়ার কারণে এখানে এটা কি বেড়ে এটা উপরে চলে গেছে। হ্যাঁ, এখন ইনভেস্টমেন্টের কারণে এটা বেড়ে গেছে, আবার ওইদিকে রেট অফ ইন্টারেস্ট কমছে ওই যেটা, এটা আমরা এই প্যানেলের মধ্যে দেখিয়েছি। আশা করি বোঝা গেছে। মূলত এখানে আহামরি কিছু নেই, জাস্ট এই চিত্রটা ভালোভাবে বুঝলেই নেক্সট আমরা যেগুলা এই স্লুপ, তারপর শিফট, হ্যাঁ, তারপর LM কার্ভ যেগুলো পড়বে ওগুলো ইজিলি বুঝে যাবে। এখানে জাস্ট যে মেকানিজমটা, এটা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে দেখলেই, চিত্রটাও ইজি আছে, হ্যাঁ, এবং মেকানিজমটা ভালোভাবে পড়লে এবং দেখলেই এটা ইজিলি বুঝা যাবে। আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা শিফট অফ আইএস কার্ভ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।